এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি নোটিশ পাঠালেন শেখ হাসিনা। বাতিল হচ্ছে ফাঁসির রায়। অবশেষে আওয়ামী লীগের মনের আশা পূরণ। 5ই আগস্ট নেত্রী চলে যাওয়ার পর থেকে যদি সবথেকে বড় কোনো খুশির খবর আওয়ামী লীগের জন্য হয়ে থাকে তাহলে এটাই সেই সবথেকে বড় খুশির খবর। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য চারিদিক থেকে সুখবর আসছে। শেখ হাসিনার পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং চ্যালেঞ্জ করে নোটিশ দেওয়া হয়েছে। নিজের মৃত্যুদণ্ডের সাজা রচ্ছে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইনি নোটিশ পাঠালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। তারা সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছে যে এই যে অবৈধ এবং পক্ষপাত দুষ্ট রায় দেওয়া হয়েছে সেটা এখনই ভয়েড ঘোষণা করা হোক, সেটা বাতিল করা হোক। এবং তারা বলেছে যে কোনো পদক্ষেপ যাতে নেওয়া না হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করার জন্য, কারণ সেই পদক্ষেপ নিতে গেলেই এটাকে সামারি এক্সিকিউশন বা ন্যায্য বিচার ছাড়া হত্যা হিসেবে বিবেচিত হবে। এই আইনের নোটিশে ব্যাপারটা জটিল হয়ে পড়ল। আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে এ ধরনের আইনি নোটিশ বাংলাদেশে এর আগে ঘটেছে কিনা, এসেছে কিনা, সেটাও বোধহয় একটা গবেষণার ব্যাপার হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, সুখবর কিন্তু পাওয়া শুরু করেছে শেখ হাসিনা। চারদিক থেকে শুধু সুখবরের বন্যা বয়ে যাচ্ছে। কালকে কিংসলি ন্যাপলি নামে একটি আন্তর্জাতিক আইনি সংস্থা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। তারা সেই নোটিশে বলেছে 14 দিনের মধ্যে যদি শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় আছে বা ফাঁসির রায় আছে এটা যদি উঠিয়ে না নেওয়া হয় তাহলে এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেবেন, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, পুরো ঘটনাটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। শেখ হাসিনার তরফে বরাবরই বলা হয়েছে যে এই বিচার প্রক্রিয়াকে তারা একটা শ্যাম ট্রায়াল, ভুয়া অবৈধ বিচার বলে মনে করেন এবং এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই স্বীকৃত বিচার প্রক্রিয়া বলে মনে করে না আওয়ামী লীগ বা শেখ হাসিনা। এই অবস্থায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে 2025 সালের নভেম্বর মাসেই। অথচ এর পরেও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের তরফে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী নিয়োগের প্রচেষ্টা নেওয়া হয় না, বরং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে একজন আসামি অনুপস্থিত থাকা অবস্থায়, ইন অ্যাবসেন্সিয়া, তার বিরুদ্ধে এমন একটি বিচার এত দ্রুত গতিতে সম্পন্ন করে এবং তাকে কোনো রকম আইনজীবী নিয়োগের সুযোগ না দিয়ে যে বিচার অনুষ্ঠিত হয়েছে এবং যে বিচারের মাধ্যমে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে, এই আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার যথেষ্ট সুযোগ আছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন এসব প্রতিক্রিয়া দেখালেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বরাবরের প্রতিক্রিয়া ছিল এই ভুয়া বিচার, এই অবৈধ বিচার তারা মানেন না। শুধু সেটাই নয়, এই আইনি প্রক্রিয়ায় সংযুক্ত হওয়ারও কোনো সুযোগ যেমন তারা পান নাই, তেমনি সুযোগ পেলেও অবৈধ ইউনূস সরকারের আমলে এ বিষয়ে কোনো সংযোগ বা যোগাযোগ কোনো ফল আনবে বলে তারা বিশ্বাস করেন না। একটা শ্যাম ট্রায়াল, ভুয়া আদালত হিসেবেই একে অভিহিত করে এসেছেন তারা। এতদিন বাদে শেখ হাসিনার তরফে একটা শীর্ষস্থানীয় ব্রিটিশ ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছে, যেই চিঠিতে তারা এই যে রায় ঘোষিত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেভাবে বিচার প্রক্রিয়া চলেছে তার কোথায় কোথায় তাদের আপত্তি সে কথা তুলে ধরেছেন। এবং নামকরা এই ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যে চিঠি লিখেছে সেটার শুরুতেই তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে এই চিঠি লেখার অর্থ এই নয় যে কোনোভাবে শেখ হাসিনা এই বিচার বা রায়ের কোনো অংশকে কোনোভাবে বৈধতা বা স্বীকৃতি দিতে প্রস্তুত। এবং আন্তর্জাতিক এই ল ফার্মটি এর পাশাপাশি এটা জানিয়েছে যে একদিকে যেমন এই বিচারকে, এই বিচার প্রক্রিয়া এবং আদালতকে কোনোভাবে স্বীকৃতি দিতে তাদের মক্কেল প্রস্তুত নয়, কিন্তু তাদের মক্কেল শেখ হাসিনা আন্তর্জাতিক যে কোনো ফোরামে
এই আইন, এই বিচার, এই আদালতের প্রতিকার চাইতে যেতে পারেন। এবং কিংসলি অ্যান্ড ন্যাপলি এলএলপি এই ল ফার্মটিকে যে শেখ হাসিনা আওয়ামী লীগ বেছে নিয়েছে শেখ হাসিনার তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি লেখার জন্য, সেটাও খুব কৌতূহলোদ্দীপক। কারণ কিংসলি ন্যাপলি এলএলপি এই ল ফার্মটি যদিও বা কর্পোরেট ল থেকে শুরু করে নানা রকম আইনেরই প্র্যাকটিস করে, কিন্তু তাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে ক্রিমিনাল প্রসিডিংস, ফৌজদারি আইনের বিষয়ের শুনানিতে। শুধু তাই নয়, তাদের একটা বিশেষ খ্যাতি গড়ে উঠেছিল যখন 1937 সালে তারা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরপরই যে একদিকে ফৌজদারি মামলা পরিচালনার জন্য এবং অন্যদিকে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক আইনে প্রসিদ্ধ এই কিংসলি ন্যাপলি কে বেছে নেওয়া তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার মামলার জন্য। কারণ শেখ হাসিনার মামলার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই বিচারের উপর ভিত্তি করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচারের উপর ভিত্তি করে ভারত সরকারকে তাকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়ে রেখেছে। মনে রাখতে হবে যে এই চিঠিটা শেখ হাসিনার তরফে এমন একটা সময়ে লেখানো হলো যখন তারেক রহমান সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান ব্যক্তি, প্রধান কৌশলী, প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তারা সরিয়ে দিয়েছে। সেখানে তারা বিএনপি সমর্থিত একজন আইনজীবীকে এনেছেন এবং তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরপরই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের তরফেই এমন অভিযোগ এসে গেছে প্রকাশ্যে যে তাজুল ইসলাম শেখ হাসিনার মামলায় সাক্ষী হিসেবে তখনকার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যে সুযোগ দিয়েছেন এবং তার দণ্ড যে কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে যেমন বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে বলে তার প্রসিকিউশন টিম, তার কৌশলীদের মধ্যেই সন্দেহ আছে এবং অনেকের কাছে প্রমাণ আছে বলে অনেকে প্রকাশ্যেই বলাবলি করছেন, লিখছেন। অন্যদিকে এমন কল রেকর্ড এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে বেরিয়েছে যে এই ট্রাইব্যুনালে কার মামলাটি রাখা হবে, কাকে জামিন দিয়ে দেওয়া হবে, এসব বিষয়ে একরকমের আর্থিক লেনদেনের জন্য পর্যন্ত কৌশলীরা বিভিন্ন অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছিলেন। এই অবস্থায় বিএনপি নিযুক্ত চিফ প্রসিকিউটর এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের প্রসিকিউশন টিম কোনো অপরাধ, আর্থিক অপরাধ, অনৈতিক কার্যকলাপ কিংবা ইন্টিগ্রিটির সমস্যায় ভুগছিলেন কিনা সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছেন। এই যে চিঠিটি শেখ হাসিনার তরফে লেখানো হয়েছে, সেখানে বিশেষভাবে বলা হয়েছে যে প্রসিকিউশন টিম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে, ফৌজদারি বিচার ব্যবস্থায় একটা ভালো রায় নিয়ে আসতে। আর সেখানে কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন একজনকে চিফ প্রসিকিউটর, প্রধান কৌশলী নিযুক্ত করা হয়েছিল যিনি কিনা যে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। তিনি আমার বাংলাদেশ পার্টি করতেন, মানে আমার বাংলাদেশ পার্টিটা জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত হয়েছিল কবছর আগে জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে গিয়ে। আর এই তাজুল ইসলাম, ব্যারিস্টার রাজ্জাক, মানে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির যে নেতৃবৃন্দ, তারা সকলেই জামায়াতে ইসলামীর নেতাদের যখন যুদ্ধাপরাধের দায়ে বিচার চলছিল আওয়ামী লীগের আমলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তখন তারা তাদের পক্ষের কৌশলী হয়ে কাজ করছিলেন। এখন ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বলছে যে এটা কি করে সম্ভব যে এমন একজন ব্যক্তিকে কেন্দ্র করে প্রসিকিউশন টিম গড়ে তোলা হলো শেখ হাসিনার বিচার করবার জন্য। এবং তারা বলছেন যে ওই তাজুল ইসলাম এতটাই রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট যে এমনকি 2025-এর মার্চেও তিনি এবি পার্টির মঞ্চে উঠে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার দাবিতে সোচ্চার হয়ে উঠেছিলেন, বক্তব্য দিয়েছিলেন এবং তখন সেটা নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয়েছিল। এছাড়াও এই চিঠিতে প্রায় 10 পাতার যে চিঠি লিখেছে শেখ হাসিনার পক্ষে এই ব্রিটিশ ল ফার্ম, সেখানে তারা যেসব অভিযোগ এনেছে তার মধ্যে একটি হচ্ছে যে এই যে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে, ইন অ্যাবসেন্সিয়া, সেটি এই মামলার প্রক্রিয়াকে আন্তর্জাতিক ন্যায় বিচারের মৌলিক নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক করে তুলেছে। এবং তারা মনে করিয়েছে যে ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর এবং পুরো প্রক্রিয়া নানাভাবে পক্ষপাত, দক্ষতার সমস্যা এবং আইনি অঙ্গীকারের লঙ্ঘনের ভেতরে অভিযুক্ত হয়েছে। যে প্রধান অভিযোগগুলো এনেছে এই চিঠিতে, শেখ হাসিনার পক্ষে লেখা এই চিঠিতে যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে একটা আছে যে আইসিটিতে যে নতুন বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অনেক বিচারকেরই পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, আন্তর্জাতিক অপরাধ কিংবা জটিল মামলার বিচার করার কোনো যোগ্যতা তাদের ছিল না, কিংবা অত্যন্ত স্বল্প যোগ্যতা নিয়ে এমন একটা হাই প্রোফাইল আদালতে বিচার করতে এসেছিলেন তারা। এছাড়াও মামলা শুরুর আগে চলাকালীন সময়ে একাধিক বিচারকের বিভিন্ন পক্ষপাত দুষ্ট মন্তব্য যেগুলো
তাদের ভেতরকার এক ধরনের পূর্ব ধারণা এবং পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয় বলে এই চিঠিতে লেখা হয়েছে। বলা হয়েছে যে এই পরিস্থিতি তো সরাসরি শেখ হাসিনার স্বাধীন ও ন্যায়সঙ্গত বিচার পাওয়ার অধিকার হরণই করে ফেলেছে। এর বাইরে তাজুল ইসলামের বিষয়ে বিস্তারিত লেখা হয়েছে তার পক্ষপাতিত্বের বিষয়ে। এছাড়া এই চিঠিতে বলা হয়েছে যে শেখ হাসিনাকে মামলার অভিযোগ বা প্রমাণের তথ্য যথাযথভাবে জানানো হয়নি। এখন এই ট্রাইব্যুনাল গঠনের প্রায় 18 মাস পেরিয়ে যাওয়ার পর কিন্তু ব্যাপকভাবে এই অভিযোগ বিস্তারিতভাবে বিভিন্ন সূত্রে বেরিয়ে আসছে, বিভিন্ন আইনজীবীদের সূত্রে, পর্যবেক্ষকদের সূত্রে বেরিয়ে আসছে যে শুধু শেখ হাসিনা নয়, এই ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং এই ট্রাইব্যুনালের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বেশিরভাগ ব্যক্তিদেরই এখন পর্যন্ত বিস্তারিতভাবে কোনো অভিযোগ জানানো হয়নি, তাদের বিরুদ্ধে তদন্তে কোনো সুনির্দিষ্ট অভিযোগও পাওয়া যায়নি। এখন এই চিঠিতে তাই বলা হচ্ছে যে শেখ হাসিনার ক্ষেত্রেও মামলার অভিযোগ বা প্রমাণের তথ্য কোনোভাবেই তাকে জানানো হয়নি এবং নিজের পছন্দের আইনজীবীদের নিয়োগ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, অনুপস্থিতিতে বিচার হয়, মৃত্যুদণ্ডের মামলায় প্রয়োজনীয় আন্তর্জাতিক নিরাপত্তা ও যে সুরক্ষার ব্যবস্থাগুলো তার পাওয়ার কথা, ডিফেন্সের যে রাইট তার আছে, সেগুলো অবহেলা করা হয়েছে। এছাড়াও ওই প্রক্রিয়াগত যে সমস্যা, মানে একেবারে আইসিটি এই মামলার বিচার করতে পারে কিনা, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটির বিচার করার কথা 1971 সালের যুদ্ধাপরাধের, সেই আদালতে আসলে 2024 সালের জুলাই আগস্টের সরকার বিরোধী আন্দোলনে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ কিংবা ওই সব ঘটনার বিচার হতে পারে কিনা, সে প্রশ্নটাও কিন্তু এই চিঠিতে তোলা হয়েছে। বলা হয়েছে যে 2024-এর রাজনৈতিক আন্দোলনের কারণে ট্রাইব্যুনালের ক্ষমতা সম্প্রসারণ করে নিয়ে যে এই বিচার করা হলো, সেটাও কোনোভাবেই আন্তর্জাতিক আইন বা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন কিংসলি এবং ন্যাপলি শেখ হাসিনার পক্ষে এই চিঠি লিখে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কি করতে বলছে? তারা সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছে যে এই যে অবৈধ এবং পক্ষপাত দুষ্ট রায় দেওয়া হয়েছে সেটা এখনই ভয়েড ঘোষণা করা হোক, সেটা বাতিল করা হোক, এবং তারা বলেছে যে কোনো পদক্ষেপ যাতে নেওয়া না হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করার জন্য, কারণ সেই পদক্ষেপ নিতে গেলেই এটাকে সামারি এক্সিকিউশন বা ন্যায্য বিচার ছাড়া হত্যা হিসেবে বিবেচিত হবে। তার মানে এক্সট্রাডিশন মামলা করতে অভিজ্ঞ, প্রত্যর্পণ চুক্তির বিষয়ে অভিজ্ঞ এই ল ফার্মটি সুস্পষ্টভাবে বলছে যে এই যে বাংলাদেশ সরকার এই রায়ের ভিত্তিতে যদি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, শেখ হাসিনার এক্সট্রাডিশন চায়, সেটা অবৈধ হবে এবং বাংলাদেশ সরকার ন্যায্য বিচার ছাড়া হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বলে গণ্য করা যাবে। প্রথমত ডক্টর ইউনূসের শাসনামলেও কিন্তু জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে 29শে ডিসেম্বর একটি চিঠি দিয়েছিল জাতিসংঘ থেকে। সেখানে উল্লেখ করা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কেন নির্বিচারে গণগ্রেপ্তার করা হচ্ছে এবং গণতান্ত্রিক দেশে এত বড় একটি রাজনৈতিক দলকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এই সকল বিষয় তুলে ধরে ডক্টর ইউনূসকে অনেক প্রেসার ক্রিয়েট করেছিল জাতিসংঘ থেকে এবং একটি চিঠিও পাঠিয়েছিল, কিন্তু ওই চিঠি জনসম্মুখে আসতে দেয়নি এই ফেসিস্ট ডক্টর ইউনূস সরকার। কিন্তু জনসম্মুখে তখন না আসলো, আস্তে আস্তে সে সকল বিষয় এখন মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে এবং বিএনপি সরকারকেও যে জাতিসংঘ থেকে একটি চিঠি পাঠিয়েছে সেটা আমরা গতকালকে সকল নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছি। সেখানেও সেম জিনিস উল্লেখ করা আছে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা কেন এখনো তোলা হচ্ছে না এবং নির্বিচারে কেন গণগ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। শুধু তাই নয়, এবং মামু ভাগনা যে একটি পাতানো নির্বাচন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া, সে সকল বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। এখন অনেকেই বলতে পারেন জাতিসংঘ থেকে বিবৃতি দিলে, চিঠি পাঠালে কি এমন হবে? কিছুই তো হবে না। বিএনপি যদি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আছে সেটা যদি না তোলে। ভাই, আওয়ামী লীগের আমলও জাতিসংঘ থেকে অনেক চিঠি পাঠিয়েছে, কূটনীতিকভাবে আমেরিকা থেকে অনেক প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। শেখ হাসিনা কিন্তু এই সকল বিষয় তেমন তোয়াক্কা করেনি। এখন যেমন ডক্টর ইউনূস করেছিল এবং বিএনপিও করে যাচ্ছে। ফলাফল আমরা কি দেখতে পেয়েছি? 5 আগস্টে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান। শেখ হাসিনা এত শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ থাকার পরও, এত শক্তিশালী প্রশাসন থাকার পরও শেখ হাসিনা কি ঠেকাতে পেরেছে? পারে নাই। শেষ পর্যন্ত কি হয়েছে? আওয়ামী লীগের নেতারা এবং শেখ হাসিনা সহ অনেকে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। সো জাতিসংঘ একটা ফ্যাক্ট, ইউরোপীয় ইউনিয়ন একটা ফ্যাক্ট, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটা ফ্যাক্ট, এবং আমেরিকা একটা ফ্যাক্ট। কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না। হয়তোবা এখন বিএনপি নতুন সরকার গঠন করেছে, এখনো মনে হচ্ছে জনগণের সম্পৃক্ততা আছে, জনগণ সমর্থন করছে বিএনপি সরকারকে, তারা এখন ওভার কনফিডেন্সে আছে, তাদের সাথে জামাত এবং এনসিপিও আছে। আওয়ামী লীগের ব্যাপারে তারাও বিএনপিকে সমর্থন দিবে, জনগণও পাশে আছে। এই সকল বিষয় চিন্তা করে খুব তাড়াতাড়ি তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলতে চাচ্ছে না, যতই প্রেশার আসুক না কেন। কিন্তু এই প্রেশার বেশি দিন নিতে পারবে না, কারণ এই 6 থেকে 7 এপ্রিলে আবার এই খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সে ভারতে যাবে। ভারতও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপার নিয়ে
একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে দিল্লিতে। সে ব্যাপারে আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো আমি সম্ভাব্য ব্যাপারগুলো আপনাদের কাছে আলোচনা করে ভিডিওতে তুলে ধরেছিলাম। আওয়ামী লীগের বিষয় থাকবে, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আগের থেকে কিভাবে ভালো করা যায় সেটার বিষয় থাকবে, আরো অনেক বিষয় সেখানে থাকবে। কিন্তু আওয়ামী লীগের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে থাকবে, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলেছিলাম। এইদিকে জাতিসংঘের চাপ, এইদিকে ভারতের কূটনীতিক চাপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজপথে সংগঠিত হয়ে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেটার চাপ, সকল চাপ কিন্তু এখন বিএনপি ফেস করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের দুর্ভিক্ষ অবস্থা হচ্ছে, জনগণেরও চাপ বিএনপির উপর থাকবে, কারণ যুদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হচ্ছে না। যুদ্ধ যত লং টার্ম ধরে চলবে ততই বিএনপি সরকার চাপে পড়বে। কূটনীতিক চাপ, জাতিসংঘের চাপ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপ, জনগণের চাপ, সকল চাপ একসাথে নিতে বিএনপি পারবে না। সো আগামীতে বাধ্য হয়ে বাংলাদেশে একটা ব্যালেন্স রাখার জন্য এবং দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটা অটোমেটিক তুলতে হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকলে হাওয়ার মধ্যে দিয়ে নিষেধাজ্ঞা উঠে যাবে, সেটা মনে করাও ভুল। সকল চাপ থাকবে, সকল কিছু হবে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সংগঠিত হয়ে একটু রাজপথে নামিয়েও এই সরকারকে প্রেশার ক্রিয়েট করতে হবে, তাহলে অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। সো হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। এটাই আওয়ামী লীগের এই দুঃসময়, এটাই অনেক বড় সুখবর, এটাই হচ্ছে অনেক বড় প্রাপ্তি। আপনারা সুখবর মানি ধরে নিবেন না যে শেখ হাসিনা কালকেই বাংলাদেশে ফিরে আসছে, সুখবর মানি ধরে নিবেন না যে বিএনপি কালকেই পতন হয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। এই চিন্তা মাথা থেকে ফেলে দেন। সুখবর মানি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার গল্প, আওয়ামী লীগ রাজনীতিতে আগের মতো ফিরে এসে রাজনীতি করবে, সেটাই হচ্ছে এখন বড় প্রাপ্তি, সেটাই হচ্ছে বড় সুখবর। কারণ একটি রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হলে ষড়যন্ত্রমূলক হোক বা জনরোষ হোক, সেই রাজনৈতিক দলে ফিরে আসতে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দল হওয়ার কারণে এবং বহির্বিশ্বে অনেক প্রভাবশালী দেশের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে, কার্যক্রম নিষেধাজ্ঞা থাকার পরেও তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারছে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। সো হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই, উজ্জীবিত হন, উজ্জীবিত হয়ে সকলে একে অপরের সাথে যোগাযোগ করে কানেক্টেড হন এবং সংগঠিত হয়ে কিভাবে তাড়াতাড়ি রাজপথে নেমে এই সরকারকে চাপ দিতে পারবেন আপনাদের দাবি আদায়ের জন্য এবং আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা আছে সেটা তোলার জন্য। সেটাই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে। একে অপরের ভুল ধরাধরি বন্ধ করেন, একে অপরের সমালোচনা করা বন্ধ করেন। কে বিদেশ বসে আছে, কে বাংলাদেশে আছে, এই সকল বিষয় নিয়ে আমরা 17-18 মাস অনেক আলোচনা করেছি। এখন অন্তত সে সকল বিষয় বন্ধ করে সকলে ঐক্যবদ্ধ হয়ে কে কোন নেতা রাজনীতি করে সকল কিছু ভুলে গিয়ে, সকল গ্রুপিং ভুলে গিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত কিভাবে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবেন, শেখ হাসিনাকে কিভাবে দেশে ফিরিয়ে আনবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর কিভাবে নিষেধাজ্ঞা তুলবেন এবং জেলের মধ্যে যে সকল নিরীহ রাজবন্দী আছে গ্রেপ্তার করে রেখেছে তাদেরকে কিভাবে মুক্তি করবেন সেদিকে ফোকাস দেন। এই 2-3টা বিষয় যদি আপনারা ফোকাস দিতে পারেন, আমি 100% শিওরলি বলতে পারি 2-1 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বুকে আবার বুক ফুলিয়ে রাজনীতি করতে পারবে। কেউ দমিয়ে রাখতে পারবে না, কারণ বহির্বিশ্বের কূটনীতিক সাপোর্ট আছে, জাতিসংঘের প্রেশার আছে, ভারত তো আমাদের পার্শ্ববর্তী দেশ 100% সাপোর্ট দিবেই, রাশিয়াও সাপোর্ট দিবে, আর আমেরিকা এখানে নিউট্রাল থাকবে, আমেরিকা কোনো পক্ষ নিবে না, কারণ আমেরিকা ইসরায়েল যুদ্ধে অলরেডি বিজি আছে। সো আমি যে সকল কথা এই ভিডিওর মধ্যে বলেছি, আপনারা যদি সেই সকল বিষয় 100% করতে পারেন তাহলে মোটামুটি আওয়ামী লীগের জন্য অচিরে খুব ভালো সময় আসছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।